হাইকোর্টের দৃষ্টিতে। হ্যাঁ, হাইকোর্টের দৃষ্টিতে ওনারা কেন এটা বললেন সেটা জানি না, সেটা ব্যাপারে সরকারি আলোচনায় বসতে পারেন আমাদের মানে আমাদের যারা বা যাদেরকে তারাই বলতে পারেন যে তারা উত্তরে বলবে, সেটা বিচারকরাই হয়তো এক্সপ্লেন করতে পারেন তাদের জাজমেন্টে এটা কোথায় আরো দুর্বলতা আছে আইন প্রশাসনের এই ব্যাপারে, সেটা বলতে পারেন তারা। আরেকটা জিনিস হচ্ছে যে হরতাল এবং অবরোধ, এটা ওনারা হয়তো দেখছেন একটা দৃষ্টিকোণ থেকে, যেটা এই 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 বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং এই পুরানো এটার সাথে সামহাউ লিঙ্কড, এবং সেটাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না। তো এখানে একটা সমস্যা আছে বলে আমি মনে করি, কারণ আমাদের দেশের মানে বেশ বহু বছরের সংস্কৃতি হচ্ছে যে হরতাল করা একটা রাজনৈতিক অধিকার হিসেবে স্বীকৃত। এটা এখনকার নয়, এটা সেই কংগ্রেসের গান্ধী আমল থেকে চলে এসেছে। আমি একটু কারেকশন দিই, হরতাল এখানে লিখেছে যে নৃশংস অবরোধ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, শব্দটা নৃশংস অবরোধ, এটা নৃশংস, এটাই অবশ্যই বেআইনি, কোনো মতেই সহিংসতা আনা যাবে না। কিন্তু অবরোধ কার্যক্রম বা হরতালের যে কার্যক্রম, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আমরা 69 আমার যেটা দেখে, আমি 69 মুভমেন্টটা দেখেছি, অংশগ্রহণ করেছি বুঝে না বুঝে। তারপরে 71 তো ভালো, মোটামুটি তখন কলেজে পড়ি, তখন তো ভালোভাবে জোটের সাথে জড়িত ছিলাম। তো এই যে প্রক্রিয়াগুলো, সেগুলো তো অবশ্যই মানে এটা সাংবিধানিকভাবে স্বীকৃত একটা প্রতিবাদের ব্যবস্থা আমাদের দেশে, এবং এটাকে ধ্বংসাত্মক করাটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, আমি বলবো, রাজনৈতিক অবক্ষয়। এটা হওয়া উচিত ছিল না, এটা কেন ধ্বংসাত্মক হবে। এবং এটার জন্য কিন্তু আমি মনে করি দুই পক্ষই দায়ী। একটা হচ্ছে দমন নীতির কারণেও এটা ধ্বংসাত্মক হয়ে ওঠে, আরেকটা কারা দায়ী সে আলোচনা এখন যাচ্ছি না, আমরা হাইকোর্টের নির্দেশটাকে একটু বিশ্লেষণ করা। হ্যাঁ, কিন্তু আমাদের এই ঘটনাগুলো ওই ধরনের পরিণতিতে নিয়ে যাওয়ার কারণেই হয়তো হাইকোর্ট এই ধরনের একটা অবস্থান নিয়েছে, যেটা হয়তো অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে খুব বিবেচনা প্রসূত মনে নাও হতে পারে। ধন্যবাদ ডক্টর মনসুর। জনাব চৌধুরী, আচ্ছা দেখেন, এই যে আপনি যেটা বললেন, আজকে মনে হয় 41 দিন যাবৎ বাংলাদেশের মানুষ অবরুদ্ধ করে রাখার একটা প্রয়াস চলতেছে। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন, শাহিনুর রহমান শাহিন যিনি রিটটা করেছিলেন, তারই রিটের প্রেক্ষিতেই হাইকোর্ট একটা দিয়েছে। এখন আসলে টোটাল মানে বিষয়টা যদি আমরা না দেখি, তাহলে আমরা জানতে পারবো না যে কি প্রেক্ষিতে তিনি এটা দিয়েছেন। তো ব্যাপারটা একটা জিনিস তো সত্য, যে যিনি যে কথাটা বলেছেন যে বোমা মেরে মানুষ মারা হচ্ছে, পেট্রোল বোমা, যেটা এবারের পেট্রোল বোমাটা এই সহিংসতা নতুন আবিষ্কার। এই ধরনের পেট্রোল বোমা দিয়ে মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা বাংলাদেশে কখনোই যায়নি। ইভেন আমার মনে হয় গ্রেনেড হামলা করে মারা এর আগে আমরা দেখেছি, কিন্তু এই পেট্রোল বোমাতে মানুষ মারার এরকম আমরা 43 বছরে কখনো আমরা দেখিনি বাংলাদেশের স্বাধীনতার পরে আর কি। কাজেই এই বিষয়গুলো তো মানুষকে শিহরিত করছে। এই বিষয়টা প্রত্যেকটা বিবেকবান মানুষকে মানে আলোড়িত করছে, এবং প্রত্যেকটা মানুষই এটার জন্য উৎকণ্ঠা, যে আপনি যখন রাস্তা থেকে বেরোচ্ছেন, যে আপনি এই পেট্রোল বোমার শিকার হবেন কিনা। পেট্রোল বোমাটা যখন মারছে, যে মারছে সে কিন্তু দেখতেছে না যে সে কে, কোন দল করে। এবং দেখেন যে এই ধরনের ঘটনা নীলফামারী না কোন ডিস্ট্রিক্টে দেখলাম যে সে বর্তমান যারা এই আন্দোলনে যারা মানে আছে, এই অবরোধ কর্মসূচির মধ্যে যারা আছে, তাদেরই একটা দলের নেতা, তার বাবা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তো সে বলেছে যে যেই দল আমাকে বাবাকে অগ্নিদগ্ধ করে পুড়িয়ে মেরেছে, এই দল আমি করব না। হ্যাঁ, তো কাজেই এই জায়গাটা থেকে যেহেতু রিট আবেদন হয়েছে এবং রিটের কি উপস্থাপন করা হয়েছে সেটা তো আমরা জানি না ঠিক, মহামান্য আদালত সেটাকে মনে করেছেন যে এই ধরনের বিষয়গুলো আসা দরকার। তবে এখন ঘটনাটা হচ্ছে যে এগুলো আসা দরকার মহামান্য আদালত বলেছেন, কিন্তু তার আগেও বাংলাদেশের মানুষ মনে করতেছে যে আদালতের যে রায় দিয়েছে তার আগে কিন্তু আমার যতটুকু মনে হয়, আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ তার আগেই কিন্তু এটা রায় দিয়েছেন। কারণ বার্ন ইউনিটে বা বিভিন্ন মেডিকেল কলেজে বা বিভিন্ন জায়গায় যেই কথাগুলো আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে
সেটা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে যেগুলো জেনেছি, তাতে মানুষের মতামত যেটা, সেটাই কিন্তু মহামান্য আদালত সেটা তুলে ধরেছেন আমার কাছে মনে হচ্ছে আর কি, এই নির্দেশনাটা দিয়েছেন। কাজে এটা বন্ধ হওয়া দরকার। এই যে পেট্রোল বোমা, এই যে মানুষ কেন আছে, এই অবরোধ কর্মসূচি হরতালটা কেন হচ্ছে কেউ জানে না, কেউ জানে না। এবং দেখেন একটা রাজনীতি তো হচ্ছে যে মানুষ, এটা তো কোনো গুপ্ত রাজনীতি হচ্ছে না। একটা রাজনৈতিক দল যার হচ্ছে নির্বাচন কমিশনে যাদের আছে তালিকাভুক্ত, সে ধরনের রাজনৈতিক দল এরকম আপনার গুপ্ত জায়গা থেকে কেন এই ধরনের কর্মসূচি দিবে? এটা তো কোনো রাজনৈতিক ব্যাকরণের মধ্যে পড়ে না। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, এইগুলো আমরা কিসের মধ্যে আছি? এগুলো তো বন্ধ হওয়া দরকার। এবং কেন আমরা এই অবরুদ্ধ হয়ে আছি? কেন আমার এই যে একাডেমিক একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, এটা শুধু প্রাইমারি না, মাধ্যমিক না, বা নিম্ন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক না, ইউনিভার্সিটি লেভেলেও পর্যন্ত একটা একাডেমিক ক্যালেন্ডারের উপরে এখন কিন্তু লেখাপড়াগুলো চলে। এটা কিন্তু একটা অনেক কিছু দুর্বলতার মধ্যেও কিন্তু আমাদের একটা সফলতা। তো সফলতা, তো এই জায়গাগুলো আজকে অবরুদ্ধ হয়ে যাচ্ছে। শুধুই যে রাস্তাঘাটে মানুষজন পেট্রোল মোটর শুধু না, আমার শিক্ষা অবরুদ্ধ হয়ে যাচ্ছে, আমার স্বাস্থ্য ব্যবস্থা যেটা আমরা তৃণমূল পর্যন্ত গেছে, স্বাস্থ্য সেবাটা সেটা আমাদের অবরুদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে ব্যবসা বাণিজ্য অবরুদ্ধ হয়ে। যদিও মাননীয় বাণিজ্য মন্ত্রী বললেন যে এখন পর্যন্ত আমাদের যে এক্সপোর্ট যে বিষয়টা সেটা এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু যারা অর্থনীতিবিদ, যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, গবেষণা, তারা বলছেন যে এপ্রিল মের দিকে কি হবে আমরা জানি না, যদি এটা চলতেই থাকে। তো একটা দেশকে এইভাবে যে জায়গাটা আমরা মানে আশা করছি যে আমরা হয়তো আর কিছুদিন এইভাবে চললে দেশটা আমরা ডবল ফিগারে যাব, ডবল ডিজিটে যাব আমাদের ইয়েতে, প্রবৃদ্ধিতে, সেই জায়গায় আমরা এখন ডবল ডিজিটে যেখানে আমরা চিন্তা করছিলাম, সেখানে এখন অর্থনীতিটা চিন্তা করছে যে আমাদের এই 7 যেখানে ধরে রাখা যাবে কিনা, সেটা 5-এ নেমে যাবে আপনার হচ্ছে এই মে জুনের দিকে। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই কর্মসূচিটা তো দেশের পক্ষে আসতেছে না, এই কর্মসূচিটা আপনার পক্ষে আসতেছে না, আমার পক্ষে আসতেছে না, ওনার পক্ষেও আসতেছে না, কারো পক্ষে আসতেছে না। তাহলে এটা কেন? জি, ধন্যবাদ জনাব চৌধুরী, ধন্যবাদ। আমি ডক্টর মনসুরের কাছে আবার যাই, আমি আবার ওই রিপোর্টের দিকে ফিরে যাই। হাইকোর্ট যেটি বলেছে, আরেকটা জায়গায় দেখছি অপর এক রিটে হরতাল অবরোধের মধ্যে মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে একই আদালত। এক্ষেত্রে কেউ বাধা দিলে সিরিয়াস ব্যবস্থা নিতে বলা হয়েছে। আপনার মন্তব্য? দেখুন, আমরা তো সবাই চাই স্কুল খুলুক, বাচ্চারা আবার কলকাকলিতে রাস্তাঘাট, স্কুল প্রাঙ্গণ ভরে উঠুক, এটা সবাই চায়। কিন্তু সরকারকে কিন্তু আবার বাস্তবতাটা মনে রাখতে হবে। এখন যদি 10টা বাচ্চা যদি মারা যায় পেট্রোলের বোমায় বা কিছুতে, তাহলে কিন্তু সরকার একটা বিব্রতকর একটা রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যেতে পারে। কাজে সরকারকে তার অবস্থা বুঝেই ব্যবস্থা নিতে হবে। এটা দিক নির্দেশনার একটা হচ্ছে নীতিগত দিক নির্দেশনা, আর একটা হচ্ছে বাস্তব এখানে নিয়ে একটা ব্যবস্থা করা। সেজন্য আমি মনে করি যে সরকার যেটা করছে, পরীক্ষা একটু পিছিয়ে দিয়ে দরকার হলে মানবতার দিকে লক্ষ্য রেখে, বাচ্চাদের জীবন মানের কথা রক্ষা রেখে এটাকে আমি এটাই সমর্থন করি। এখানে জোর করে কিছু করা, সেটা হলো বলছে হাইকোর্ট যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দিয়েছে একই আদালত, বাধা দিলে সিরিয়াস ব্যবস্থা নেবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ দিয়ে বন্ধ ঘোষণা করেছে তা তো না, শিক্ষা প্রতিষ্ঠান তো খোলা। না, এখানে বাবা মাদেরকে বলে দেওয়া হচ্ছে আপনাদের ছেলে মেয়েদের পাঠাবেন না। সেটা কি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ফোনে বা অন্য কোনো ভাবে তাদেরকে SMS এর মাধ্যমে বলে দেওয়া হচ্ছে? তাহলে এখন পরিবর্তনটা হবে, এই ফোনটা আর করবে না, কিন্তু স্কুল কলেজ খোলা থাকবে। তাতে বাবা মা হয়তো নিশ্চিন্ত নাও বোধ করতে পারেন, কারণ আফটার অল পরিস্থিতি নির্ণয় করবে যে এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক। এখানে যদি অস্বাভাবিক থাকে আমি আসতে পারি, সরকারও মনে করবে যে এটা হয়তো বাস্তবসম্মত না, এটা হয়তো করা উচিত হবে না, এবং গার্জিয়ানরাও মনে করবে আমার ছেলে মেয়েদেরকে কেন আমি। মানে আপনার কথা যদি বুঝতে পারি, চেঞ্জটা হবে হলো স্কুল বা কলেজ কর্তৃপক্ষ গার্জিয়ানদের আর ফোন করতে পারবে না, অ্যাডভাইস করতে পারবে না। সেটা করার সেটা চাইতেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে গার্জিয়ানরা যদি ভাবে যে আমার পরিবেশ নিরাপদ, তারা কিন্তু নিজেরাই ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে। আমি বলছি তারা যতক্ষণ পর্যন্ত ওই স্বস্তিটা না পাবে, এবং সরকার যদি ওই স্বস্তির প্রবিধান করতে না পারেন, বা সরকার
নিজেও যদি মনে করে যে ওই অবস্থা এখন এখনো সৃষ্টি হয় নাই, তাহলে কিন্তু এটা করাটা হয়তো যুক্তিসঙ্গত না। চৌধুরী বলেন। আমি উনার একটা কথা উনি বলেছেন, যেটা হচ্ছে যে সরকারের যে দায়িত্বটা, আপনি দেখেন যে মাননীয় অর্থমন্ত্রণালয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছেন যথাসময়ে পরীক্ষা হবে। কিন্তু উনি যে কথাটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি বলেছেন যে না, আমি আমার এই কোমলমতি বাচ্চাদেরকে এই পেট্রোল বোমার উপরে ছেড়ে দিতে পারি না, তাদেরকে নিয়ে কখনো রাজনীতি করা আমাদের উচিত হবে না, কারণ তারাই হচ্ছে দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তারাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই জায়গাটায় তিনি যে কথাটা বললেন যে এই বিষয়টা, এই বিবেকের জায়গাটা, এই দায়িত্বের জায়গাটায় সরকার আছে বলেই আজকে এই যাতে পরীক্ষাগুলো এই ছুটির দিনে নেওয়া হচ্ছে। এবং বারবার আমি মাননীয় শিক্ষামন্ত্রী আপিল দেখে আমার কাছেই মানে এভরিডে সে পরীক্ষার পর তিনি আকুতি জানাচ্ছেন যে প্লিজ ক্ষমা করেন, এই বাচ্চাদেরকে ক্ষমা করেন, যে আপনারা পরীক্ষার সময় হরতাল দিবেন না। এবং এটা সত্য, আপনারা তো, উনি বললেন যে আমি 69-এর মুভমেন্ট দেখেছি, আপনিও দেখেছেন, আমি অতদূর দেখি নাই, কিন্তু আমরাও ছাত্র রাজনীতি করেছি। আমরা কিন্তু এই যে পরীক্ষাগুলো সব সময় কিন্তু হরতালের আওতায় বাইরে ছিল, সব সময়, বিশেষ করে এই ধরনের এসএসসি পরীক্ষাগুলো বা বোর্ডের পরীক্ষাগুলো, ইভেন ইউনিভার্সিটিতেও কিন্তু পরীক্ষাগুলো কিন্তু এই স্ট্রাইকের বাইরে রাখে, অনেক সময় রাখা হয়েছে। তো কাজেই হচ্ছে এই জিনিসগুলো আমরা এত অন্ধ হয়ে গেছি যে আজকে মনে করো আমরা আজকে এখানে আমরা সোজা কথায় এসেছি যে আদালতের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আজকে যদি আমরা পরীক্ষাটা যদি নিতাম, আজকে যদি পেট্রোল বোমা পরে একজনের শরীর ঝলসে যেত, তাহলে আজকে আমরা আলোচনা করতাম সরকার এই দায়িত্বটা নিল কেন, এই ধরনের রিস্কটা নিল কেন, সরকারের কি কোনো বিবেক নাই, সরকার কেন এই কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের রাজনীতিটার করলো, বা এই ধরনের মানে জেদাজেদির জায়গায় গেল কেন। আপনি এই আলোচনাগুলো আমাদের টকশোতে হতো আর কি। কাজেই আমি মনে করি সরকার এই জায়গাটায় অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এই যে আমাদের শিশুদেরকে নিয়ে যারা আগামী দিনের আমাদের দেশের নেতৃত্ব নেবেন, তাদেরকে নিয়ে যে এই যে রাজনীতি থেকে তারা দূরে আছে না, বারবার আপিল করছেন, ওই জায়গাটা আপিল করছেন, আপনারা দরকার হলে পরীক্ষা পর্যন্ত বন্ধ রাখেন, তারপরে আপনারা অবরোধ দেন। এবং সব থেকে বড় কথা, এই কথাটা আমি বারবার রিপিট করতে হচ্ছে যে কেন রাজনীতিটা আজকে আমরা দিয়ে দিচ্ছি, কোনো নেতা নাই, কোনো নেতা দেখছি না। আমি তো আমার এটা নতুন অভিজ্ঞতা হচ্ছে যে রাজনীতির কর্মসূচি আছে কিন্তু কোনো নেতা কর্মী নাই। আপনি বলতে পারেন যে সরকার তাদের উপরে আক্রমণাত্মক হচ্ছে, আক্রমণাত্মক কোন সরকার কার উপরে কখন ছিল না? আপনি যদি 69-এর কথা বলেন, সেই সময় তখনকার প্রধান নেতা ভাসানী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন, এখনকার দিনে মনে করেন যে বড় বড় সেই সময় তুখোর যেসব ছাত্র নেতা ছিলেন তারা সবাই তো অবরুদ্ধ ছিলেন এবং আত্মগোপন করে ছিলেন, কিন্তু মাঠে তো ছিলেন। পরবর্তীতে দেখেন 75-এর পরে বঙ্গবন্ধুকে, এই যে আওয়ামী লীগের কথা, যদি আমি আওয়ামী লীগের যেহেতু একজন কর্মী হিসেবে এখানে এসেছি, 75-এর পরে 96 সাল পর্যন্ত কত ধরনের আমাদের উপরে স্টিম রোলার গেছে। একসময় বঙ্গবন্ধু হত্যাকারীরা আসে বলেছে আমি শেখ মুজিবকে হত্যা করেছি, তাদেরকেও আমরা দেখেছি প্রেসিডেন্ট নির্বাচন করেছে, সংসদ নির্বাচন করেছে, প্রতিনিধিত্ব করেছে, তারপরেও কিন্তু এইরকম একটা অবস্থা তৈরি হয়নি। গ্রেনেড হামলা করা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর উপরে, কিন্তু তারপরেও মাঠে কিন্তু নেতারা ছিল। আজকে মনে করেন যে যারা প্রথম সারির নেতা, দেন তোফায়েল আহমেদ বা মতিয়ার চৌধুরী বা হচ্ছে আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, সবাই তো মাঠে ছিল, মাঠে পুলিশের মাইর খেয়েছে। এই পুলিশই তো, তাদেরকে সরকারি নির্দেশনা তাদের উপর নাজেহাল করা হয়েছে, কত কি করা হয়েছে। এই যে আপনার নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এই বাইতুল মোকাররমের সামনে তাকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে। তো কাজেই এটা করতে হবে। আমি রাজনীতি করব কিন্তু আমি ঘরের মধ্যে লুকায় থাকবো, আত্মগোপন করবো, গুপ্ত জায়গায় থাকবো, এটা তো হতে পারে না। এই রাজনীতি, এটা তো রাজনীতি না। রাজনীতি আমি করবো, আমি মাঠে নামবো, আমি পল্টনে আসবো, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। আমার এখনো খেয়াল আছে রাসেল স্কোয়ারে আমরা আন্দোলন করেছি, পুলিশ আমাদেরকে পুরো কর্ডন করে ফেলেছে। আমরা প্রায় মানে 50-60 জন নেতা কর্মী এখানে আছি, আমরা তো নিজেরাই পুলিশের ভ্যানের মধ্যে উঠে গেছি, নিয়ে যাও, কতজন নিয়ে যাবা, নিয়ে যাও, তোমার কারাগার আমার ভরে যাবে।
তো কতজনকে গ্রেপ্তার করবে? আজকে এই যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি, তাদের যদি আমি ভোটার ইয়েটা ধরি, প্রায় 30%, 35% যদি ধরি, তাদের যদি 2008-এর ভোটের সংখ্যা যদি ধরি, হ্যাঁ রেশিও, সেই জায়গায় 35%-এর জায়গায় যদি আপনার হচ্ছে 10%ও যদি তারা যদি এই ইয়ের আওতায় আসে, গ্রেপ্তারের আওতায় আসে, তাহলে কি বাংলাদেশের কি কারাগারগুলো জায়গা থাকবে? তাহলে কেন আত্মগোপন? এটা তো কোনো হতে পারে না। আজকে 41 দিন যাবত আমি অফিসের মধ্যে বসে আছি, আমার পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না, আমার শ্রমিকরা আমাদের অবরুদ্ধ হয়ে আছে, আমার হচ্ছে যে সব থেকে যেটা আমাদের অর্থনীতি এখন নিয়ন্ত্রণ, গার্মেন্টস আমাদের একটা কোণঠাসা অবস্থায় চলে যাচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানে এ কি অবস্থা? এইভাবে তো চলতে পারে না। আমার মনে হয় যে মহামান্য আদালত যে ডাইরেকশনটা, যে নির্দেশনা দিয়েছেন, এটা খুব জরুরি ভিত্তিতে সরকার এটা আমলে নেওয়া দরকার এবং এটা আশু বাস্তবায়ন দরকার। তাছাড়া এইভাবে মানুষ অবরুদ্ধ থাকতে পারে না। জি, ধন্যবাদ জনাব খালিদ মাহমুদ চৌধুরী। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।